হর হর মহাদেব। আজ শোনাবো আমার অমরনাথ যাত্রার গল্প। ভারতের অন্যতম কঠিনতম যাত্রা অমরনাথ যাত্রা, যেটা আমি করেছিলাম। শুরুটা হয়েছিল বনগাঁ স্টেশন থেকে যাত্রা শুরু, তারপরে কলকাতা স্টেশন থেকে জম্মু তাওয়ায় ট্রেন ধরে আমরা শুরু করলাম আমাদের গন্তব্যের দিকে। জম্মু তাওয়াই স্টেশনে পৌঁছানোর পর ওখান থেকে বন্দে ভারত ট্রেন ধরে আমরা শ্রীনগরের উদ্দেশ্যে রওনা হলাম। ওখান থেকে পৌঁছে পান্থচকে আমরা RFID কার্ডটা সংগ্রহ করে তারপরে বালতালের উদ্দেশ্যে একটি ছোট গাড়িতে বেরিয়ে পড়লাম। পথে এই যে সোনমার্গ টানেল, এটা 6.5 কিলোমিটার দীর্ঘ। পথের দুধারের সৌন্দর্য আমাদের মুগ্ধ করছিল। এটা তো কাশ্মীর মানেই জানি আমরা ভূস্বর্গ। সেই ভূস্বর্গকে আমরা প্রত্যক্ষ করতে করতে আমাদের গন্তব্য বালতালের দিকে যাচ্ছিলাম। পাশে নদী, সিন্ধু নদী বয়ে গেছে এবং দূরে দূরে যে সিনারিগুলো দেখা যাচ্ছিল সেটা আমাদের পথের চলার আনন্দটাকে আরও দ্বিগুণ করে তুলেছিল। এক তো বাবার প্রতি টান, তারপরে প্রকৃতির এই সৌন্দর্য আমাদের যাত্রার আনন্দকে বাড়িয়েই চলেছিল। এরপর আমরা বালতালে যেখানে পৌঁছালাম, এখানে টেন্ট নিই। টেন্টে আমরা 6 জনের একটি টেন্ট, সেটা আমরা 3 জন সেখানে থাকার ব্যবস্থা করে এবং তারপরে পাশেই সবচেয়ে যেটা বড় জিনিস ভান্ডারাগুলো তো মানে কি বলবো, এত ভালো ম্যানেজমেন্ট এবং এত ভালো খাবার দাবার। শিব ভক্তদের উদ্দেশ্যে তারা যেভাবে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করে, মানে সেটা মানে নিজে গিয়ে প্রত্যক্ষ না করলে বোঝা যায় না। এবং সেই প্রসাদ, ভগবানের উদ্দেশ্যে নিবেদিত যে প্রসাদ, সেই প্রসাদ ভান্ডারাতে পরিবেশন করা হয়। কিন্তু সেখানে কি নেই, সেখানে ফ্রাইড রাইস, গরম গরম রুটি, তান্দুরি, নানা রকম চকলেট। আমি কোনটা থেকে কোনটা বলবো, ভিডিওতে অনেক দেখা যাচ্ছে। তা সত্ত্বেও মানে বলবো যে ভান্ডারাতে আমরা মানে বিয়েবাড়িতে যেমন খাবার খাই, তার থেকেও মানে এই যে ভগবানের প্রসাদ, এক তো স্বাদ অমৃতের মতো স্বাদ, তাছাড়াও বিভিন্ন ভ্যারাইটি। এগুলো যারা মানে খাদ্যপ্রেমী তাদের কাছে এই বাবার প্রসাদ সত্যি পাওয়া ভাগ্যের ব্যাপার। এবং এরা এত সুন্দরভাবে পরিবেশন করে আর ভোলে সম্বোধন করে সবাইকে ডেকে ডেকে ওরা খাওয়ায়, খুব ভালো লাগে। এখান থেকে আমরা খাবার খেয়েছিলাম এবং এর পাশে অনেকগুলোই ভান্ডারা আছে, তার মধ্যে আমরা এই ভান্ডারাটাতে আমরা রাতের খাবারটা খেয়েছিলাম, খুব ভালো। আচ্ছা, তারপরের দিন আমাদের যাত্রা শুরু হলো। সকালবেলায় আমাদের একটু বেরোতে লেট হয়েছিল, মোটামুটি 7টার দিকে আমরা স্নান করে আমরা বেরিয়ে পড়ি। তখনও পথে যথেষ্টই ভিড় এবং যাত্রাপথে যে মিলিটারিরা আছে, যারা আমাদের সিকিউরিটিতে আছে, তারা যথেষ্ট মানে পরিষেবা দিয়ে চলেছেন। এবং এইটা হচ্ছে আমাদের চেক পয়েন্ট, যেখানটায় আমার RFID কার্ডটা স্ক্যান করে এখান থেকেই প্রবেশ করে আমাদের যাত্রাটা, মূল যাত্রাটা এখান থেকে শুরু হয়। কেউ ঘোড়ায় করে, কেউ পায়ে হেঁটে, কেউ চতুর্দলায় চেপে যাত্রা করে। আমরা যদিও পায়ে হেঁটেই, আমাদের ইচ্ছা ছিল পায়ে হেঁটেই যাত্রা করব, সেটাই উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়ি। পথে সৌন্দর্য যেমন ছিল, সেই সঙ্গে বলবো কষ্টও তো প্রচুর। মানে সেটা কষ্ট তো করতেই যাওয়া, আগের থেকে সেই মানসিক প্রিপারেশন ছিল। কিন্তু পথের সৌন্দর্য প্রতি মুহূর্তেই আমাদের কষ্টটাকে ভুলিয়ে দিচ্ছিল। এটা প্রকৃতির একটা লীলা যে বাবার ধামে আমরা যাচ্ছি, বাবার প্রতি একটা অসীম টান সেটা তো আছেই, কিন্তু তার সঙ্গে প্রকৃতিও যেন আমাদেরকে ভুলিয়ে দিচ্ছে আমাদের কষ্টটা। পথগুলো এতটাই খাড়ায়, 45 ডিগ্রি মানে উতরাই করে করে যেতে হচ্ছিল, মানে কিন্তু যখন চলছি মনে হচ্ছে না 90 ডিগ্রি চলছি। এই যে মাতাজি এত কঠিন পথেও উনি খালি পায়ে যাত্রা করছেন, এই ভক্তি, এই শ্রদ্ধা, এটাই মানে শিবের লীলা। সাত কিলোমিটার আছে, আমরা অর্ধেক চলে এসেছি।
এখানে হচ্ছে বারারি মার্গ, নেক্সট স্টেশনটা হচ্ছে বারারি মার্গ। আর হলিকেপ 7 কিলোমিটার। ধীরে ধীরে পাহাড়ে বরফ, ভালো লাগছে। এই রাস্তাটা, বালতালের রাস্তাটা টোটালটাই খারাপ। এই জায়গাগুলো তবু নর্মাল। এদিকের পাহাড় টাহাড়গুলো এত সুন্দর। এদিকটা পথে যে ঘোড়ার জন্য মাঝে খুব অসুবিধা হচ্ছিল, কিন্তু এই রাস্তাগুলোতে আবার মানে ঘোড়ার রাস্তাটা আলাদা করে দেওয়া হয়েছে। এখান থেকে কালীমাতার দূরত্ব আর 500 মিটার ছিল। আমরা অনেকটা পথ 14 কিলোমিটার বালতাল থেকে যেতে হয়, তার মধ্যে অনেকটাই কভার করে চলে এসেছি এবং কালীমাতা পর্যন্ত পৌঁছাতে আর বেশি দেরি নেই, আমরা চলছি। কিন্তু এই যে ফার্স্ট ভিউ অফ দ্য হলিকেপ দেখা যাচ্ছে, ওই যে দূরে গুহা, হর হর মহাদেব। এই যে কালী মাতার দর্শন পেলাম। কালী মাতার দর্শন পেলেই এখান থেকেই পবিত্র গুহা, মাকে দর্শন করেই আবার গুহাতে পৌঁছানো যায়। কালী মাতা যে রয়েছে, বরফ ধারে ধারে জমে আছে এবং সেই বরফগুলো জল ঝর্ণার আকারে বয়ে চলেছে, ধারে ধারে সব বরফ। এই যে আমরা গুহার মুখে প্রায় পৌঁছে গেছি এবং এখানে ভান্ডারা লেগে আছে, অনেকগুলোই ভান্ডারা এবং নানা রকম মেডিকেল পরিষেবা, সমস্ত রকমেরই যাত্রীদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সমস্ত রকম পরিষেবা। তার মধ্যে এই ভান্ডারাটা পশুপতি ভান্ডারা, এখানকার মধ্যে সবচেয়ে বড় ভান্ডারা ছিল। মানে এখানে কি নেই, প্রায় 63 রকমের শুধু টফি। খাদ্য খাবারের অর্ধেক আমি নামও জানি না, কিন্তু মানে কত যে ভ্যারাইটিস খাবার, ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে মানে পুরো বুফে সিস্টেমে খাওয়া এবং কি নেই তাতে কিভাবে তারা পরিবেশন করছে, এত যত্নের সঙ্গে গুছিয়ে খাবার দেয়া, নানা রকমের খাদ্য খাবার দেখলেই বুঝতে পারবেন। এবং সেগুলো সবটাই কিন্তু ওখানে তো প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যে গরম গরম সব পরিবেশন হচ্ছে। নানা ধরনের মিষ্টি, এই যে ক্ষীর, রোজ ক্ষীর, নানা ধরনের মিষ্টি আছে, লাড্ডু, কত রকমের মিষ্টি, সব আমি নামও জানি না, পেস্ট্রি, যে যত পারে সেখানে শিব ভক্তরা খেতে পারে। এখানে দক্ষিণে বিভিন্ন খাবার যেগুলো আছে এবং পানিপুরি পর্যন্ত ছিল। আমি পানিপুরি মানে ওখানে গিয়ে আর লোভ সামলাতে পারিনি, পানিপুরিটা খেয়েছি এবং অন্যান্য খাবারও স্বাদ নিয়েছি। দেখবো না, খাবো, এটাই আর কি লাস্টে গিয়ে মনে হয়। এই যে গুহার সামনে, পবিত্র গুহার সামনে আমরা পৌঁছে গেছি। এই গুহার পাশ দিয়েই আবার বয়ে চলেছে নদী, ওটা অমরাবতী নদী ওরা বলছে। 4 জুলাই আমাদের যাত্রা ছিল। আমরা শিবলিঙ্গ দেখতে পেয়েছিলাম, খুব ভালোভাবেই দর্শন করেছি। তখনও বাবা 4.5 ফুট মতো বিরাজমান ছিলেন, বাবা বরফানি রূপে। যাত্রা 3রা জেলায় শুরু হয়েছিল, কিন্তু 5 দিনের মধ্যেই বাবা অন্তর্ধান হয়ে গেছিলেন। কিন্তু আমার সৌভাগ্য, আমি 2য় দিনেই বাবাকে দর্শন করেছি। হর হর মহাদেব দর্শন করে আমরা চলে আসি পঞ্চতরণী। এই পঞ্চতরণীটা গোয়া থেকে 6 কিলোমিটার দূরে এসে আমরা এখানেই রাত্রে থেকেছিলাম। এইখানে পরিবেশটা এত শান্ত এবং প্রচণ্ড ঠান্ডা, আর শীতলতার সাথে প্রকৃতি সৌন্দর্য ডালি সাজিয়ে বসে আছে। এবং এখানে 5টা নদী, মানে বরফ গোলা জলের নদী মিশে একটা ঝিলের আকার নিয়েছে, এটাকেই পঞ্চতরণী বলা হয়। যেখানে শিব যাত্রা যখন করেছিল পার্বতীকে নিয়ে, এই গুহার উদ্দেশ্যে উনি যখন অমর কথা শোনানোর জন্য পার্বতীকে নিয়ে যাচ্ছিলেন, এই পঞ্চতরণীতে কিন্তু উনি পঞ্চতত্ত্বকে রেখে গেছিলেন। এই পঞ্চতরণীর এই জায়গাটা বহু মানুষ যারা পেহেলগাঁও দিয়ে আসছে তারা ঘোড়ায় করে আসছে। আমরা আবার উল্টো দিকে যাচ্ছি, আমরা দর্শন করার পরে পেহেলগাঁও দিয়ে নামবো বলে পেহেলগাঁওয়ের দিকে যাচ্ছি। जहाँ पर्वत गर्व सिखाते हैं
এটা হচ্ছে গণেশ টপ। গণেশ টপে গণেশকে রেখে মহাদেব গেছিলেন, তাই এই গণেশ টপের একটু অক্সিজেন লেভেল কম হয়, শ্বাসকষ্টজনিত সমস্যা একটু এখানে হয়, কিন্তু এত সুন্দর, মানে যাত্রাপথের সবচেয়ে সুন্দর জায়গা বোধহয় আমার কাছে এইটাই লেগেছে। এরপরেই চলে আসি শেষনাগ। শেষনাগে মহাদেব আর গলার শেষনাগকে এই ঝিলে ছেড়ে উনি গেছিলেন। এই শেষনাগের শেপটাই এমন, একটা পঞ্চমুখী সাপের যে আকৃতি, সেই আকৃতি আকারেই এই ঝিলটা। আর এখানে এত সৌন্দর্য পথের, আমরা দুধার দিয়ে সেই সৌন্দর্য উপভোগ করতে করতে অবশেষে আমাদের চন্দনারীতে যাত্রাটা শেষ হয়। এরপরে চলে আসি আমাদের পেহেলগাঁওতে, একদিন থাকতে হয়। পেহেলগাঁওয়ের এই যে লিডার নদী, পেহেলগাঁও, সেখানে আপেল বাগান আরও আছে। এরপরে চলে আসি আমরা গুলমার্গে। এই যে ছবিটা, এটা হচ্ছে গুলমার্গের। গুলমার্গ আমাদের জন্য জানি না কীভাবে তার ডালি সাজিয়ে অপেক্ষা করছিল, মানে পুরো পাহাড়টা ফুলে ভরে আছে, মানে কোথাও সাদা, কোথাও বেগুনি, নানা রকমের যে ফুলে পুরো ভরেছিল। এরপরে আমরা এই যে শঙ্করাচার্য মন্দিরটায় এসেছিলাম। এখান থেকে পুরো কাশ্মীরের 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। তারপরে কাশ্মীরের যে ডাল লেকে আমরা শিকারাতেও উঠেছিলাম। তারপরে এটা হচ্ছে টিউলিপ গার্ডেন, যদি এখন টিউলিপ নেই। তারপরে আমরা মোটামুটি আমাদের কাশ্মীরের পর্ব মিটিয়ে বাড়ির পথে রওনা হই। ফেরার সময় আমরা ফ্লাইটে এসেছিলাম এবং আমাদের যাত্রা এখানে সমাপ্ত। হর হর মহাদেব, জয়। भूमि में आता हूँ, है भाग्य मेरा, सौभाग्य मेरा, मैं तुमको शीश नवाता हूँ।